জিনিস দেখাতাম। জি জি ইতি আপনার কাজ কত দূর? ওকে কমপ্লিট। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ দেন এখন। আচ্ছা, এখানে প্রাইসিংটা দিতে হবে, মানে প্যাকেজটা এখান থেকে কিন্তু দিতে হবে। দেখেন এখানে যে 3 প্যাকেজেস লেখা আছে না, এখান থেকে যদি এটা অফ করে দেন তাহলে প্যাকেজ হয়ে যাবে একটা। যদি কখনো একটা প্যাকেজ দিতে চান তখন এটা আপনারা যে বাটনটা দেওয়া আছে এখানে একটা ক্লিক করে নিবে, তাহলে একটা প্যাকেজ হয়ে যাবে। কিন্তু এখন আমরা এখানে? দুইটা প্যাকেজ দিব। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন দুইটা প্যাকেজ অফ হয়ে যাবে, একটা থাকবে অনলি। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু শুধু একটাই প্যাকেজ আছে। তো যদি একটা প্যাকেজ দিতে হয় তাহলে এইভাবে দিতে হবে, আর তিনটা দিতে হলে ওটা ওপেন করে দিতে হবে। আচ্ছা, তো প্যাকেজের প্রথমে নাম দিতে হবে, নেম ইওর প্যাকেজ। প্যাকেজের নাম দেন। কি ধরনের নাম দেবো এখানে? প্যাকেজের নাম আপনি সেমও রাখতে পারেন, যেমন এখানে দেয়া আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকমও থাকতে পারে। বা আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জও করতে পারেন। যেটা আছে ম্যাম সেটা থাক এখন। হ্যাঁ, তাহলে basic টা বুঝতে বেসিক, পারছি না। স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটাই লিখতে হবে, ওই সেম নামটাই আপনি এখানে লিখে দেন। ওকে, এবার প্রথমে আগে এখানে যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা হচ্ছে আসলে আমাদের প্যাকেজের একটা শর্ট ডেসক্রিপশন। তো এখানে প্রথমেই তো ডেসক্রিপশন পুরোটা লিখতে পারবো না, কারণ প্যাকেজে আমরা কি কি দিচ্ছি সেগুলো এখনো ঠিক করা হয়নি আমাদের। তো প্রথমে আমরা কি করব, আগে আমরা শুধু ইমেজের নাম্বারটা লিখবো, যে কতগুলো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তো এখানে প্রথমে কত দিতে চাচ্ছেন? $5, 15টা বা 20টা, কতটা দিতে চাচ্ছেন? ম্যাম 20টা। হ্যাঁ, তাহলে 20 ইমেজ লেখেন এখানে ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে, ওখানে না, এখানে। হ্যাঁ, এখানে লেখেন 20 ইমেজ। সবগুলো বড় হাতে লিখতে হবে না। ওকে, 20 ইমেজেস এখানে লিখে দেন 50, এরপরে দিয়ে দেন 100। ম্যাম দিছি। আচ্ছা, এরপরে ডেলিভারি টাইম, ডেলিভারি টাইমটা দিয়ে দেন। প্রথমটা একদিনে দেন 20টা ইমেজ, একদিন মানে 24 ঘন্টা সময় পাবেন আপনি এর জন্য। এরপরে 2 দিন দেন, তারপরটা 3 দিন দেন। ওকে, রিভিশন দিয়ে দেন আনলিমিটেড। হ্যাশট্যাগ অফ ইমেজেস এটা দিতে হবে না। এরপরে সোর্স ফাইল, হাই রেজলিউশন, কমার্শিয়াল ইউজ সবগুলোতে টিক দিয়ে দেবেন। এবার প্রাইস, প্রথমে দেন $5, এখানে দেন 15,
আর এখানে দেন 25 বা 30 দিন। 30, ওকে। এবার নিচের দিকে চলে আসেন, উপরের দিকে, উপরে বাকি আছে ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশনে এখানে 20 ইমেজেস এর পরে এখন বাকিগুলো অ্যাড করেন, 1 ডে ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, সোর্স ফাইল, হাই রেজলিউশন, কমা দিয়ে দিয়ে লিখতে পারেন অথবা প্লাস দিয়ে দিয়ে লিখতে পারেন, সে কি কি সার্ভিসেস পাচ্ছে আপনার কাছ থেকে। ওখানে না, ওখানে কেন লিখছেন আনলিমিটেড রিভিশন? ইমেজেস এর মাঝখানে কেন লিখছেন? 20 ইমেজেস, ওইটা তো ওখানেই থাকবে। ওয়ান, তারপরে এই যে 1 ডে ডেলিভারি লিখলেন, তারপরে লিখেন। পর্যন্ত হ্যাঁ, আনলিমিটেড রিভিশন, তারপর লেখেন হাই রেজলিউশন, তারপর লেখেন সোর্স ফাইল, এভাবে লেখেন। ম্যাম, কালকের গিগটা একটু মডিফাই করেছিলাম। গিগ এডিট করছেন জি। পাবলিশ করার পর? না ম্যাম, পাবলিশ করে নাই, আচ্ছা রেডি করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার কি এখন দেবো নাকি আপুর কাজের পরে দেবো? একটু ওয়েট করেন, ওনারটা শেষ হোক। ঠিক আছে। আচ্ছা, বাকিগুলোতেও এই লেখাটাই কপি করে নেন, কপি করে নিয়ে বসিয়ে দেন ডে পর্যন্ত। লেফট বাটন চাপেন, লেফট বাটন চেপে কপি করেন। হচ্ছে না তো? হ্যাঁ, এই যে হচ্ছে, ডে পর্যন্ত। আপনি উপরের লাইনে যান, ওটা কাভার হবে, সমস্যা নেই। হ্যাঁ, কপি করেন। কমা দিতে হবে ইমেজেস এর ওখানে, আর 2। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার নিচের দিকে চলে আসেন। পুরো 2 ডে একসাথে হয়ে গেছে ম্যাম। আচ্ছা, এখন ঠিক আছে বোধহয়। এবার এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে বেসিকে দিতে পারবো না, কারণ বেসিকে আমরা একদিনে ডেলিভারি দিচ্ছি। স্ট্যান্ডার্ডে আসেন, বেসিকে না, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে একদিন দেন, এখান থেকে একদিন সিলেক্ট করেন। একদিনের জন্য এক্সট্রা $5, ফরেন এক্সট্রা 5 ডান দিকে। হ্যাঁ, প্রিমিয়ামে হচ্ছে 2 days দেন, ফরেন এক্সট্রা কত, 10। অ্যাডিশনাল রিভিশন আর অ্যাডিশনাল ইমেজের যে টিক চিহ্ন দেওয়া আছে বামে, উঠায় দেন দুইটাই। ওকে, কন্টিনিউ, 7 কন্টিনিউ। হ্যাঁ, এবার ডেসক্রিপশনটা এখানে কপি করেন, কপি করে বসান।
কপি করে নেন। আচ্ছা, এটা কি মানে কপি করা না নিজে থেকে লেখা? ম্যাম অনেকগুলো গিগ দেখে কিছু মানে ওখান থেকে কিছু নিছি, নিজের থেকে দু একটা ওয়ার্ড টোয়ার্ড চেঞ্জ করে দিছি এইগুলো। আচ্ছা ঠিক আছে, তবে ইউনিক করার চেষ্টা করতে হবে। আপনি আইডিয়া নেওয়ার জন্য দেখবেন আর নিজের মতো করে তৈরি করবেন, তাহলে দ্রুত র্যাঙ্কিং এ আসতে পারবে। আচ্ছা ম্যাম গিগটাকে মানে ডিসক্রিপশনটা একবার দেখবেন আপনি? হ্যাঁ, ডেসক্রিপশনে আপনি আগে ওখানে কপি করে নেন, পেস্ট করেন, তারপর আমরা চেক করব, চেক করে তারপর তো ওকে করবো, তার আগে তো করবো না। আচ্ছা আগে নিয়ে নেন। আচ্ছা। ম্যাম দিছি। ওকে, এখন প্রথম থেকে চেক করে দেখেন। ডিয়ার বায়ার্স, ওয়েলকাম টু মাই গিগ অ্যান্ড গিগ। ওকে, দিস গিগ ইজ উইথ আনলিমিটেড রিভিশনস ইফ ইউ আর লুকিং ফর। আচ্ছা, স্মুথ ওয়ার্কের পরে এন্টার প্রেস করেন দুইবার, মানে একটু নিচে লিখবো বাকি লাইনগুলো, এন্টার প্রেস করেন। ওকে, ঠিক আছে। এবার মাই সার্ভিসেস ফর দিস গিগ, এরপরে যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্টের আগে অনেক স্পেস আছে, এগুলো সরান। আর এখানে বুলেট পয়েন্ট দেওয়া যাবে, এখান থেকে বুলেট পয়েন্ট দিয়ে নিতে হবে। সরান ওখান থেকে, ওটাও সরাই দেন, এখানে বুলেট পয়েন্ট আছে, এখান থেকে দিব আমরা, ওটাও রিমুভ করে দেন। হ্যাঁ, সবগুলো থেকে রিমুভ করেন। একটা স্পেস রয়ে গেছে। ঠিক আছে। একটা রয়ে গেছে। হ্যাঁ, এবার সবগুলো সিলেক্ট করেন, সবগুলো পয়েন্ট। হ্যাঁ, সিলেক্ট করে একদম ডান দিকেরটা। হুম, হয়ে গেছে। এই যে হোয়াইটের আগে মনে হয় একটা স্পেস আছে, চেক করেন। আচ্ছা, ব্যাক স্পেস দেন, তাহলে চলে যাবে। হয়নি, কন্ট্রোল জেড দেন। হয়নি, কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড, জেড না, কন্ট্রোল জেড। হ্যাঁ, ঠিক আছে, নিচের দিকে যান। আপনার আছে আপনার ওয়ার্ডে কাজ করতে এখনো সমস্যা আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। স্পেস আছে ম্যাম ওখানে। হ্যাঁ, এখন ওই যে নিচের গুলোতে স্পেস আছে, ওখানেও স্পেস আছে, আপনি আমাকে কন্ট্রোলটা দেন। এভাবে হচ্ছে না, টাইম লাগতেছে। ওয়ার্ডের কাজগুলো একটু ভালো করে শিখবেন, কারণ লিখতে না পারলে তো ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করতে পারবেন না। আচ্ছা ম্যাম। কই কন্ট্রোলটা দেন আমাকে। আচ্ছা, যে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে ক্লিক করতে হবে। এই যে এখন সরাই দিলাম, এখন কিন্তু এটা সরে গেছে, ঠিক আছে।
বুঝতে পেরেছেন? নেটওয়ার্ক স্লো, ভালোভাবে দেখাই যাচ্ছে না কত দূরে যাচ্ছে, কি কাজ করছে। এই যে পুরোটা সিলেক্ট করলাম, আগে বুলেট পয়েন্ট দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে যখন রিমুভ করব তখন দেখেন এটা কিন্তু সামনে এই যে দেখা যাচ্ছে একটা স্পেস আছে, কতটা দূরে দেখেন। এইখানে ক্লিক করতে হবে। এবার দেখেন একটাও নাই। এবার যদি আমি এখান থেকে সরাই তাহলে এর সামনে কোনো স্পেস থাকবে না। দেখেন এটাও কিন্তু আগের মতো সমস্যা হয়েছে। ক্লিক করতে হবে কোথায় এটা দেখে নেবেন। বেশি চলে গেছে, তখন কি করব? কন্ট্রোল জেড। If you are looking for a quality background, remove service, then this gig for you. If you select my gig, you will have a deep and smooth work. Okay. Background color, backgrounds লেখা আছে কেন? Background color change, background remove, backgrounds লেখা। Clipping path, transparent background, white background, photo retouching, hair masking. Okay. 100% satisfaction guarantee, guarantee বানান ভুল আমার মনে হচ্ছে। গ্যারান্টি বানান ভুল না? গ্যারান্টি বানান কি ঠিক আছে? Limited revision, 100% money back guarantee, quick response, best quality, ডাবল আর হবে না ম্যাম? delivery, 24 hour service. চেক করেন, চেক করে নেন, চেক করে বলেন ঠিক আছে কিনা। গ্যারান্টি বানান ভুল আছে। হ্যাঁ আমি সেটাই বলছি যে গ্যারান্টি বানান ভুল আছে। GUARANTEE এরকম আসছে কেন? স্ক্রিনের জন্য নাকি? হ্যাঁ স্ক্রিনের জন্য বোধহয়। আচ্ছা বাকি আর সব কি আছে? ফর কমপ্লেক্স সাবজেক্ট প্লিজ মেসেজ মি ফার্স্ট, আই উইল surely give you best price. Thanks for visiting my gig. Okay. FAQ অ্যাড আছে? FAQ আছে নাকি নাই সুমাইয়া? না ম্যাম এফএকিউ লিখে নেই। ওকে। আচ্ছা এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ঠিক আছে? রিকোয়ারমেন্টের এখানে অ্যাড নিউ কোশ্চেনে যেতে হবে, তারপর এখানে রিকোয়ারমেন্ট লিখতে হবে। রিকোয়ারমেন্ট কি লেখা আছে কিছু? না ম্যাম। আচ্ছা তাহলে এখানে
এভাবে লিখে দিলাম অল দ্য ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট। আর এখানে আচ্ছা। ফ্রি টেক্সট রাখলাম যাতে সে তার ইচ্ছা মতো যতটুকু অ্যান্সার হয় সে দিতে পারে, কারণ এখানে আমরা মাল্টিপল চয়েস দিতে পারবো না, কারণ আমাদের উত্তর যদি জানা থাকে তবেই তো আমরা মাল্টিপল চয়েস দিতে পারি, তাই না? জি তা না ম্যাম। হলে তো দিতে পারি না, এই জন্য আমরা ফ্রি টেক্সটই রাখছি। অ্যাড, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এবার আপনি এখানে ইমেজ গুলো দিয়ে দেন, আমি গিভ আপ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি দিয়ে দেন এবার। ম্যাম ওই ইয়েটা ছবিটা কি এখানে এনে দেবো? কোনটা? হ্যাঁ, এই যে ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ লেখা আছে না, এখানে ক্লিক করলেই হবে, এখানে ক্লিক করে ছবি আপনি ওপেন করতে পারবেন। হ্যাঁ, এবার কোথায় রেখেছেন সেখানে যান, এখান থেকে সিলেক্ট করলে এখানে চলে আসবে। মাউস স্ক্রল করেন, স্ক্রল করলেই তো নিচের দিকে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, এবার সেকেন্ডটা। আরেকটা আছে। ওকে, কমপ্লিট। হ্যাঁ, এবার নিচের দিকে আসেন। নিচের দিকে স্ক্রল করেন, স্ক্রল করলেই আসবে। হ্যাঁ, এখানে একটা টিক দিতে হবে। হ্যাঁ, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, পাবলিশ। হ্যাঁ, এখানে আর ইউ এ ইউএস পারসন, এখানে দিতে হবে নো। হ্যাঁ, সেভ করেন। হ্যাঁ, ক্লোজ, এরপর পাবলিশ। হ্যাঁ, এবার এই যে এখানে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে রাখেন। বাম দিক থেকে কপি করতে হয়, তাহলে ডান দিকে যত দূর পর্যন্ত আছে তত দূর পর্যন্ত সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এবার কপি করেন। হয়নি, ডিসিলেক্ট হয়ে গেছে তো, কন্ট্রোল সি দিলেই তো কপি হয়ে যায়। কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি দেন, তাই তো হয়ে যায়। সাইডে এটা কপি বাটন না ম্যাম? ওটা তো আসবে না, এখানেও আসবে, কিন্তু আপনার আগে তো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তো আসবে, ওনার তো সিলেকশন চলে গেছে এই জন্য আসছে না। আর এই যে লিঙ্ক একটা দেখা যাচ্ছে না, এর উপরে ক্লিক করেন। ওর ভিতরে ক্লিক করে কন্ট্রোল এ দেন, এ দিলে হয়ে যাচ্ছে। ক্লিক করেন এর উপরে। হ্যাঁ, হয়ে গেছে কপি। আপনি এবার গ্রুপে দিয়ে দেখেন তো আসে কিনা। আরেকটা ট্যাব ওপেন করেন, প্রয়োজনে আরেকটা ট্যাব ওপেন করে পাঠান, গ্রুপে পাঠিয়ে দেখেন হয় কিনা। ম্যাম এখানে হচ্ছে ফেসবুক লগ ইন করা নেই। আচ্ছা, তাহলে এখানে চ্যাট বক্সে দেন, আসছে কিনা দেখি আমরা। পরেও কপি করা যাবে, কিন্তু আপনার এটা শেখা দরকার।
আচ্ছা, সুমাইয়া খাতুন একটা কোয়েশ্চেন করেছিলেন যে একটা লোগোকে 5-6 সেন্টিমিটারে ক্রিয়েট করব কিভাবে? 5-6 সেন্টিমিটারে ক্রিয়েট করতে হলে 5-6 সেন্টিমিটারের পেজ নেন, নিয়ে ওর উপরে তৈরি করেন, তাহলেই 5-6 সেন্টিমিটারে আসবে, অথবা মেপে নেন। আচ্ছা, তমাল আরো তো মনে হয় দেরি হবে আপনার, তাই না? টাইম লাগছে তো। হয়ে আচ্ছা, গেছে আপনি এক কাজ করেন, ফটোগুলো রেডি করে রাখেন, আমরা ক্লাসের শেষের দিকে পাবলিশ করছি। এখন আমরা একটু ইলাস্ট্রেটরে যাই, নতুন টপিক ফটোগুলো দেখি। রেডি করা হয়ে গেছে। হয়ে গেছে? জি ম্যাম, আচ্ছা, এখানে তাহলে যে একটু ফাস্ট বাম করেন। পাশে একটা অপশন আছে দেখেন, একটু আমার স্ক্রিনটা দেখবেন। এগুলো ঠিক আছে, আপনি শুধু কিওয়ার্ড দিলেই হবে, আর কিছু করতে হবে না। এর উপরে বাম পাশে একটা অপশন আছে বেসিক, এটাই থাকবে। হ্যাঁ, এটাই থাকবে, আর কিছুই করতে হবে না। ওকে ওকে করেন, দিবেন। ওকে করে আপনি এই ফাইলটা সেভ করেন আর এখান থেকে এক্সপোর্ট করেন ইমেজটা, বাস, আর কিছু করতে হবে না। এক্সপোর্ট করে আমি যে ফাইল ইনফোতে যে আমি ইয়ে করছি। হ্যাঁ, ফাইল ইনফোতে গিয়ে যেটা করলেন ওটা তো হয়ে গেছে, এখন আপনি এক্সপোর্ট করে জেপিজি করবেন। আগে জেপিজি করে নিয়েছিলাম তো। জেপিজি করেছেন অলরেডি? তাহলে জি এখন ম্যাম, এখানে আগে জেপিজি ইনফরমেশন, করে আচ্ছা তারপরে যে ফাইল জেপিজি করে তারপর ইনফরমেশন দিয়েছেন। আচ্ছা, সমস্যা নাই, তাহলেও হবে। জি ম্যাম। আমার স্ক্রিনটা একটু দেখবেন ম্যাম, হ্যাঁ, এখানে কোনো দেখছি। কিছু এটা কি আলাদা করে সেট করতে হবে? একটু ওয়েট করেন। হলুদের সাথে এই ব্লু কালার, এটা কি ভালো লাগছে? এটা কিন্তু অতটা ভালো লাগছে না, কালার কম্বিনেশনে মনে হচ্ছে একটু পিছিয়ে যাচ্ছেন আপনি, কালার কম্বিনেশন। জি ম্যাম, তাহলে ম্যাম এখানে কোন কালারটা দিলে ভালো লাগবে? আমি অনেক কালার দিয়ে ট্রাই করলাম, তবে এটা ছাড়া বেশি ফুটতেছে না, এরকম মনে হচ্ছে যে হাইলাইট করতেছে না এরকম। ইয়েলো কালারের সাথে অনেক কালার আছে, যে কালার গুলো খুব ভালো লাগে। আপনি দেখেন নিচে, আপনি যে ব্যাচ গুলো ইউজ করছেন নিজেই দেখেন যে কোন কোন কালার ভালো লাগতেছে, এখানে তো অনেকগুলো কালার আছে অলরেডি, জি ম্যাম। বুঝতে পারছেন? জি ম্যাম, ঠিক আছে। তাহলে এখানে অন্য কালার দিয়ে দেখবো, ট্রাই করবো, তাই বলতেছেন তো? এই আচ্ছা, আপনি একটু শেপটা, আপনার কালারটা তো কি শেপ সিলেক্ট করে দিবেন? নেওয়াই আছে, আপনার তো শেপ নেওয়াই আছে, শুধু শেপটা সিলেক্ট করে জি ম্যাম, কালারটা কালার আপনি দিয়ে দেন। বলে দিলে ভালো হতো মানে। আচ্ছা, আমি আমি যাচ্ছি, হ্যাঁ। তাহলে এখান থেকে কোন কালারটা নিতে পারি আমি? কালার দু একটা চেঞ্জ করেন, চেঞ্জ করার পর দেখি আমরা কেমন হয়। আপনি এক কাজ করেন, ওখান থেকে চেঞ্জ করলে তো নিচেরটা দেখতে পারবো না, আপনি নিচের শেপটা আগে সিলেক্ট করেন, তাহলে চেঞ্জ করলে আমরা পরিবর্তনটা দেখতে পারবো। হ্যাঁ, এবার এটা চেঞ্জ করেন, তাহলে ওখান থেকে আপনি চেঞ্জ করবেন একটা একটা করে, আমরা এখানে দেখতে পারবো যে কেমন লাগছে এটা দেখতে। এটা কি ভালো লাগছে? রেড, সবাই দেখেন, রেড কিন্তু এর সাথে যায়, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার শেপ গুলো অনেক বেশি বড় হয়েছে। ডিপ হলে ভালো খেয়াল হয়। করছেন কি শেপ গুলো কত বড় হয়েছে দুই পাশে? জি ম্যাম। এইগুলো সমস্যা। আর আপনার এরকম শেপই নিতে হবে এমন তো কোনো কথা নাই, আপনি তো এখানে অন্য শেপও নিতে পারেন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে। এসএসসি রেক্টেঙ্গেল মনে হয় ভালো লাগতো আরো বেশি। হ্যাঁ, আমিও সেটাই বলতে চাচ্ছি যে রেক্ট্যাঙ্গেল বেশি ভালো লাগতো। আপনি এই জায়গাটা রেক্টাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিয়ে কাজ করেন, আমার মনে হয় আরো ভালো লাগবে। আচ্ছা, প্রত্যেকটা তাহলে ওই যে রেক্টাঙ্গেলের মতোই দিব, তাই তো ম্যাম? এই যে এটার রেক্ট্যাঙ্গেল মতো, আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে। এই যে এটার মতো সবগুলোই দিব, হ্যাঁ, তাই বলছেন না? কারণ আর এইগুলো একটু ছোট দেখেন করে হবে তাহলে ভালো স্যার। লাগছে না দেখতে। জি, একটু স্পেস পাওয়া যাবে, ঠিক আছে। শ্যাডোটা উঠাই দিলে কি ভালো লাগবে? শ্যাডোটা উঠাই দিয়ে দেখতে পারেন, আর ভালো দেখতে না লাগলে কেউ কেন অর্ডার করবে, তাই না? এটা তো আর দায় জি সারা করে একটা গিগ দিয়ে রাখলাম হয়ে গেল এমন না। গিগ আপনি দরকার হলে 2 দিন পরে করেন, তো আপনার কাজ পেতে হবে, অর্ডার আসতে হবে, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, তাই না? জি ম্যাম। রহমান ভাই, এইভাবেই সবুজ গিগটা দিতে কালারটা হবে। ভালো লাগছে। সবুজ। হ্যাঁ, এই যে লাস্টেরটা, ফাইবার যেটা ওটা। আর সবুজ এটা যদি নেন এটা তাহলে এই যে ফাইবারের সবুজটা নেন, এখান থেকে আই ড্রপার দিয়ে কালার নেন। মানে এখানে আই ড্রপারের অপশনটা কোথায় আছে? আপনার এখানে কি আই ড্রপার আসছে না আপনি যখন কালার এই যে, নিচ্ছেন? ও জি ম্যাম, তাহলে এখান থেকে তো কই, এখানে আসলে তো আর আপনি আই আসতেছে না ড্রপার ম্যাম। তুলে আসেন, আই ড্রপার তুলে এসে এখান থেকে কালারটা নেন। জি ম্যাম। হ্যাঁ, কালারটা নেন।
এই কালারটার কোডটা দেখে নিতে পারেন আপনি, কোডটা দেখে নিয়ে এই কালারটা আপনি ব্যবহার করতে পারেন। জি। তাহলে কি হইতেছে? একটু মিউট করেন, মিউট করে কথা বলেন। জি। 2টাই দেন, 2টাই না দিলে তো হবে না। লাস্ট নেমে অ্যাড করেন, পুরোটা কমপ্লিট করেন, নামের ফার্স্ট অংশ আর লাস্ট অংশ যেটা আপনার সার্টিফিকেট আছে। সিলেক্ট করেন গ্রাফিক্স এন্ড ডিজাইন। ফ্রম ইয়ার টু ইয়ার দিতে হবে কি? হ্যাঁ, এখানে 18 থেকে 20 বা 19 থেকে 20 এরকম দিয়ে দেন। হ্যাঁ, এখানে 5টা আপনার বেস্ট স্কিল চুজ করতে হবে। এই কাজগুলোর মধ্যে থেকে যেই 5টা আপনার বেস্ট মনে হয় যে এই কাজগুলো আপনি ভালো জানেন সেগুলো চুজ করেন। হুম, 5টা দিলেই হবে। আর বাকি স্কিল গুলো পরে অ্যাড করবেন, নিচে আরো স্কিল দেওয়ার অপশন আছে, এগুলো পরে অ্যাড করবেন। এডুকেশন, তারপর আর যা যা আছে এগুলো পরে অ্যাড করতে পারবেন। ওকে, এখানে কানেক্টেড করা আছে, ড্রিবল আছে, হ্যাঁ কন্টিনিউ করেন। ভেরিফাই করা আছে, ওকে কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ। ক্রিয়েট এ গিগ। টাইটেলটা দেন আগে। ম্যাম, জি। বলছি যে ফাইবারের যে পিকচার গুলো দেওয়া হয় মানে পোর্টফোলিওর হিসেবে, হুম, ওইগুলা কি পরবর্তীতে রিমুভ করে অন্য মানে পিকচার যদি আমি দিতে চাই দেওয়া যাবে কি? তাহলেও তো দেয়া তো যাবে, কিন্তু তাহলেও তো গিগ এডিট করা হলো, তাই না? হ্যাঁ। গিগ এডিট করলে কি র্যাঙ্কিং থাকবে? র্যাঙ্কিং থাকবে না। বেটার আপনি গিগ ডিলিট করে আবার নতুন করে করতে পারেন। ও আচ্ছা, মানে গিগ এডিট করলে র্যাঙ্কিংটা কমে যায়? কারণ আপনার বর্তমান যে র্যাঙ্কিং আছে সেটা কিন্তু আপনার ওভারঅল গিগের যা যা আছে, ডেসক্রিপশন, ফটোজ যাই আছে
সবকিছুর উপর বেস করে যখন আপনি চেঞ্জ করবেন তখন র্যাঙ্কিংটা চলে যাবে, র্যাঙ্কিংটা থাকবে না যে র্যাঙ্কে ছিল আপনার গিগটা। পরবর্তীতে র্যাঙ্কিং এ আসাটা কষ্টকর। আর শুধু যদি প্রাইস চেঞ্জ করেন তাহলে সমস্যা নাই। ওকে, ভাবছিলাম যে একটু হচ্ছে এডিট করবো পিকচার গুলা আর একটু মডিফাই করবো। আপনি আরো গিগ আমি যেটা পাবলিশ করতে করছিলাম। পারবেন তো, আরো গিগ পাবলিশ করেন, প্রয়োজনে আরেকটা গিগ পাবলিশ করেন। আর পরে যখন আপনার আরো গিগ দরকার হবে, কারণ আপনার 7টা গিগ করবেন, 7টা গিগ হ্যাঁ। যখন দেখবেন ফুলফিল হয়ে যাচ্ছে তখন হয়তো আগের যেটা কম পছন্দ সেটা ডিলিট করে দিয়েন। এখন আপনার এখন যেটা খুব একটা পছন্দ হচ্ছে না ওটাও থাকলো, আর একটা করলেন, দুইটাই থাকলো, যে কোনোটা থেকেই অর্ডার আসতে পারে। পরে যখন আপনি দেখছেন যে কোনটার রেসপন্স বেশি পাচ্ছেন, কোনটার রেসপন্স কম পাচ্ছেন, তখন আপনার আরো নতুন নতুন গিগ যখন করতে হবে, 7টা গিগই যখন ফুলফিল করবেন, তখন হ্যাঁ। দেখা যাচ্ছে যে একটা গিগ আপনার মনে হচ্ছে যে এটা সরায় অন্য গিগ দিলে ভালো হয়, 7টাই যখন ফিল আপ হয়ে যাবে তখন একটা সরাই দিলেন, সরাই দিয়ে অন্য একটা গিগ দিয়ে দিলেন। অপশন তো আছে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং। ওয়েট করছেন কেন? এখানে তো আছেই, এতগুলো গিগ দেখেছেন, এটা তো জানাই আছে, নিচে সাজেস্টেড এ দেখাচ্ছে, হয়ে গেছে। তো আগে সার্চ করতে হবে, আগের কাজটা আগে, তারপর পরেরটা। আচ্ছা, যে কোনো একটা এখান থেকে আমরা ওপেন করি দেখার জন্য যে আসলে কিভাবে কাজ করতে হয়। যে কোনো একটাতে ক্লিক করেন, এই যে এখানে দেয়া আছে লোগো ফর, দেয়া আছে একটা কি ছিল, হ্যাঁ, লোগো ফর ইকোনমিক্স 101 লোগো, নিচেরটা। জি জি জি। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এই যে এখানে ডেসক্রিপশন দেয়া আছে, এটা হচ্ছে লোগোর ডেসক্রিপশন, যে লোগোটা কেমন হবে। এই ডেসক্রিপশনটা পড়তে হবে, এই ডেসক্রিপশনটা পুরোটা পড়ে আপনাকে বুঝতে হবে যে কি কাজ চাচ্ছে উনি। এটা তো ডেসক্রিপশন অনেক বড় দেখতেছি, এত বড় ডেসক্রিপশন আমি আগে দেখিনি। যাই হোক, লোগোর জন্য এত বড় ডেসক্রিপশন দেখি নাই আর কি। এই ডেসক্রিপশনটা আপনাকে লাইন বাই লাইন পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে সে আসলে কি চাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন এন্ট্রিজ, উপরে যান, উপরে স্ক্রল করেন, ডেসক্রিপশন যেখানে লেখা আছে উপরে, হ্যাঁ, ডেসক্রিপশনের পাশে এন্ট্রিজে ক্লিক করেন। এখানে যারা এন্ট্রি দিয়েছে তাদের এন্ট্রি গুলো এখানে দেয়া আছে, দেখেন 485টা এন্ট্রি পড়ছে এখন পর্যন্ত। জি 100 ইউএসডির কাজ, $100 পেয়ে যাবেন। তো এখানে নিচের দিকে দেখেন আরো আছে লোগো। এখানে যারা লোগো গুলো দিয়েছে এরকম ভাবে আপনারাও এন্ট্রি দিতে পারেন, ডিজাইন করবেন, ডিজাইন করে বেশিরভাগই দেখেন মকআপে দেওয়া আছে, মকআপ করে জি এটা সাবমিট করতে হবে। এবার আপনি এন্ট্রিটা কিভাবে দেবেন এটাই তো প্রশ্ন। নেক্সট জি কোশ্চেন এটাই, উপরে যান, উপরে গিয়ে একদম ডান দিকে সাবমিট মাই এন্ট্রি, এটার 19 ঘন্টা জি 25 মিনিট সময় আছে এখানে এন্ট্রি দেওয়ার জন্য। হ্যাঁ, সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করেন। ক্লিক করার পরে যে এখানে প্রথমে টাইটেল, হোয়াট ইজ দ্য এন্ট্রি জি টাইটেল, এখানে লোগো ডিজাইন দিতে পারেন, অথবা এখানে যেটা লেখা আছে ফ্যামিলি ইকোনমিক্স 101 লোগো, ওইটাও লিখতে পারেন। ডেসক্রাইব ইওর এন্ট্রি, এখানে আপনার এন্ট্রিটাকে ডেসক্রাইব করতে হবে যে প্লিজ আমার এই এন্ট্রিটা চেক করেন, আমি এই কনসেপ্টের উপরে ডিজাইন করেছি, যদি কোনো ফিডব্যাক থাকে বা যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় আমাকে জানান, প্লিজ আমাকে ফিডব্যাক দেন, তাহলে আমি আপনাকে জি সেভাবে ডিজাইন করে দিব, এইভাবে লিখতে হবে। আর এখানে লাইসেন্স কন্টেন্ট যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি কোথাও থেকে লোগো কপি করেন তাহলে অবশ্যই নিচেরটা জি দিবেন, দিস এন্ট্রি কন্টেইনস এলিমেন্ট আই ডিড নট ক্রিয়েট, আপনি ক্রিয়েট করেননি, আপনি কপি করেছেন। আর যদি কপি করেন তাহলে তার সোর্স এবং সোর্স লিংক সহ এখানে দিতে হয়, আর যদি নিজে করেন তাহলে উপরেরটাই দেয়া থাকবে, দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, মানে আপনি নিজেই করেছেন। এরপরে ডান দিকে দেখেন জি ব্রাউজ ইওর ফাইলস লেখা আছে, এখান থেকে আপনি আপনার জেপিজি ফাইলটা দিবেন যে লোগোটা করেছেন। জি আর নিচে আছে এন্ট্রি সেল প্রাইস, এটা ইম্পর্টেন্ট খুবই। কেন? কারণ আপনি কন্টেস্ট উইন না করলেও আপনার এন্ট্রিটা উনি কিনে নিতে পারবে, ক্লায়েন্ট কিনে নিতে পারবে। যদি সে উইন নাও করে, অন্যজন উইন করলো সাপোজ, এই যে 400-500 জি বা হাজার হাজার মানুষ কন্টেস্টে পার্টিসিপেট করছে, সবাই তো জিতবে না, তাই না? জি না একজন জি না জিতবে, আর একজনকে যদি রানার আপ করে তাহলে হয়তো বড়জোর 2জন জিতবে, তারপরে তো আর কেউ জিতবে না। তখন জি না তো চাইলে অন্যদের এন্ট্রি কিনে নিতে পারে, তো যদি সে কিনে নিতে চায় এইখানে সেই প্রাইসটা দেয়া থাকে,
যে আপনি এখানে প্রাইসটা দিয়ে দিবেন যে এইটার তো কন্টেস্টের কত ছিল $100 এখন আপনি এখানে সাপোজ দিয়ে দিলেন যে আমি $50 হলে আমার লোগোটা বিক্রি করব, তাহলে $50 আপনি এখানে দিয়ে জি রাখবেন। জি পরে যখন সে কিনবে তখন সে আপনাকে হয়তো মেসেজে আবার আপনার সাথে কনভারসেশন করবে যে আপনার তো $50 দেয়া ছিল, এত দিলে আপনি দিবেন কিনা, কনভারসেশন করে তারপর হয়তো সে নিবে। কিন্তু এটা হচ্ছে সেল প্রাইস, মানে যদি আমি নাও জিতি আমার লোগোটা যদি কেউ কিনতে চায় সেই প্রাইসটা এখানে দিব। ঠিক আছে, বুঝেছি কি সবাই? জি আচ্ছা, নিচে দুইটা জি অপশন আপু। আছে প্রমোট মাই এন্ট্রিতে, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে সিল্ড। হাইলাইট করতেও টাকা লাগবে, সিল্ড করতেও টাকা লাগবে, এটার কোনোটাই আমরা এখন করতে পারবো না। সিল্ড মানে হচ্ছে লক করা থাকবে, এই যে আমরা অন্যদের লোগো দেখলাম এরকম কেউ আপনার লোগোটা দেখতে পারবে না, তালা দেওয়া থাকবে। আর হাইলাইটটা হচ্ছে freelancer.com আপনার এন্ট্রিটাকে হাইলাইট করে দেখাবে, ভিজুয়ালি স্ট্যান্ড আউট, যাতে কন্টেস্ট হোল্ডারের চোখে পড়ে, বা বলে না যে ভিড়ের মধ্যে চোখে পড়ে, এরকম একটা ব্যাপার। হাইলাইট করে হয়তো জি দেখাবে। জি 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 $50 সিল করলেও $50 লাগবে। তো আমাদের কাছে এখন টাকা নাই, আমরা এইসবে না যাই। এরপরে নিচে আসেন, নিচে এসে দিয়ে দেন সাবমিট, এখান থেকে সাবমিট দিয়ে দিতে হবে। সাবমিট দেওয়ার পরে কি করবেন, আচ্ছা এন্ট্রিজে চলে যাবেন, আবার এন্ট্রিজে যান। আরো একটা জিনিস দেখাই দিই, কোথায় যাবো আপু? উপরে এন্ট্রিজ, হ্যাঁ এন্ট্রিজে যাওয়ার পরে প্রত্যেকের এন্ট্রির পাশে একটা করে নাম্বার দেওয়া, দেখছেন? এন্ট্রি, প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা ছবিতে উপরে অ্যাকাউন্টের নামের সাথে জি সাথে জি জি নাম্বার দেওয়া আছে হ্যাশট্যাগ দিয়ে। তো আপনি যখনই এন্ট্রি জি দেবেন আপনাকেও একটা এন্ট্রি নাম্বার দেয়া হবে, সেই এন্ট্রি নাম্বার দিয়ে একদম নিচে এসে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নিচে কমেন্ট বক্স আছে জি জি এইখানে, এই যে সবাই যেরকম কমেন্ট করছে যে প্লিজ এত নাম্বার এন্ট্রি আমার চেক করেন, আবার অনেকে লিখবে যে ফিডব্যাক দিয়েন, আমার আপনার ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, আপনার ফিডব্যাকটা আমার কাছে মূল্যবান, ফিডব্যাক দিয়েন। তো এইখানে কমেন্টটা করা এই কারণে যাতে এতগুলো হাজার হাজার শত শত মানুষ পার্টিসিপেট করছে সেখান থেকে আপনার যে এন্ট্রিটা উনি যেন দেখে, সেই জন্য কমেন্ট করবেন। তাহলে জি জি freelancer.com এর কন্টেস্ট নিয়ে আর কারো কোনো অসুবিধা আছে? ম্যাম, বলেন। ওই যে এন্টায়ারলি মাইন নাকি যেন একটা বললেন, ওই মানে ওইটা হচ্ছে আপনি যদি লোগোটা সম্পূর্ণ নিজে তৈরি করেন, যেমন এই যে রবির লোগো কালকে আমরা করলাম, মানে কালকে তো না, গতদিন যেটা করলাম ওইটাতে তো আমাদের নিজেদের না, তাই না? তো ওইটা যদি আমি সাবমিট দেই তাহলে তো আমি আর বলতে পারবো না যে এটা আমার নিজের। আচ্ছা, বুঝতে পেরেছেন? এটা ডিজাইন করছেন সেটা হচ্ছে আপনার নিজের। বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, তাহলে ওকে আপু। freelancer.com এর কন্টেস্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আপু কমেন্টে আমার ওই ট্যাগটা দিব তাই তো? কমেন্টে যে আপনার আমার যে এন্ট্রি নাম্বারটা দিবেন, এন্ট্রি নাম্বার এন্ট্রি দিয়ে সেটা নাম্বারটা। চেক করতে বলবেন, আর ফিডব্যাক চাইবেন, কারণ আপনাদের এখন উদ্দেশ্য হচ্ছে ফিডব্যাকটা পাওয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা সাব্বির এবার একটু স্ক্রিনশট অফ করে দেন। আচ্ছা, আমরা এখন ইলাস্ট্রেটরের কাজ শুরু করি। প্রথমে দেখেন আমি এখানে দুইটা আর্টবোর্ড নিয়েছি, আমরা তো জানি দুইটা আর্টবোর্ড কিভাবে নিতে হয়, জানি না? জি ম্যাম, জান। লিড এরিয়া সরাই দিছি, শুধু দুইটা আর্টবোর্ড রাখছি। এখন আমরা এখান থেকে কি কি টুল জানি আগে সেটা দেখি। সিলেকশন টুল আমাদের শেখা হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন শেখা হয়ে গেছে। ল্যাসো টুল আমাদের এখানে লাগবে না তেমন, ল্যাসো টুল আমরা নিচ্ছি না। পেন টুলের কাজ শিখবো আজকে, আর এখানে শেপ আছে, শেপ গুলো দেখবো, আর টেক্সট দেখবো। প্রথমে যদি পেন টুলে আসি, পেন টুল দিয়ে আমরা আগে যেভাবে কাজ করছি ফটোশপে অনেকটা সেরকম ভাবেই কাজ করতে পারবেন। ফিল কালার আর স্ট্রোক কালারে কাজ করে। এই যে ফিল কালার আছে, ফিল কালার সাদা ছিল এই জন্য বোঝা যাচ্ছিল না, অফ করে দিলাম। স্ট্রোক কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, অন্য কোনো কালার দিই, সেই কালারেই চলে আসবে। তার জন্য কি লাগবে, সিলেকশন। সিলেকশন নেওয়ার পরে এখান থেকে এই যে কালার, এখানে একটা কালার অলরেডি আছে। এখন আমরা এটার স্ট্রোক যদি বাড়াই দিই, এটাতে তো বোঝা যাচ্ছে না, তাই না? এখন বোঝা যাচ্ছে। তো ফিল কালার আর স্ট্রোক কালারের উপরেই কাজ করবে, ঠিক আছে? পেন টুল, আর পেন টুল দিয়ে যদি আমি এই যে কভার করছি পুরাটা, আগে আমরা কি করতাম, পুরাটাই কভার করতাম তাই না ফটোশপে, কিন্তু যদি আমি কভার নাও করি তাহলেও এটা কাজ করবে। সিলেকশনে চলে গেছি, এই যে এতটুকুই আসছে। বুঝতে পেরেছেন পার্থক্যটা? ফটোশপে যখন করতাম তখন কি করতাম, সিলেকশনের জন্য যখন করতাম বা কোনো শেপের জন্য করতাম
তখন কিন্তু পুরোটা কাভার করতাম। অবশ্য শেপও এভাবে নিলে ফটোশপেও এইভাবে হবে। যদি শেপ নেন, শেপ মোডে, সিলেকশন মোডে হবে না। কিন্তু এখানে শেপ মোড, সিলেকশন মোড দুইটা মোড নাই, এখানে একটাই আছে, সেটা কি শেপ। বুঝতে পারছি সবাই? জি ম্যাম। শেপ হিসেবে কাজ করবে। এখানে আমরা চাইলে ফিল কালার দিতে পারবো, চাইলে স্ট্রোক কালার দিতে পারবো। এরপর আসি, এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা ফটোশপে যেভাবে কাজ করেছি অনেকটা সেরকমই। এই যে একটা পয়েন্ট সিলেক্ট করে নিলাম, এবার এই পয়েন্টটাকে আমি চেঞ্জ করতে পারবো, ছোট বড় যেমন ইচ্ছা তেমন চেঞ্জ করতে পারবো। একটা হ্যান্ডেল ধরে সরালে এই যে একটাই সরবে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে চেঞ্জ করতে পারবো। আর কি আছে এখানে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখানে সাপোজ একটু বাঁকানো দরকার, কিন্তু এখানে তো কোনো পয়েন্ট নাই, পয়েন্ট নিয়ে নিলাম। পয়েন্ট নেওয়ার পরে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে যদি সরাই, হয়ে গেছে মুভ, হয়েছে কিন্তু। এরপরে যদি আমি মনে করি যে এখানে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করা শিখলাম, আমরা ডিলিট করব। এই যে এই পয়েন্টটা সাপোজ দরকার নাই, যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলে যাক, তাহলে এই মাঝের পয়েন্টটা কি করব, ডিলিট করে দিব, এই দুইটা মিলে যাবে। আবার এই পয়েন্টটা যদি ডিলিট করে দেই তাহলে কি হবে, এই দুইটা মিলে যাবে। বুঝতে পারছি কি? এটা আমাদের ডিজাইন করতে কাজে লাগবে। শুধু যে এটা পেন টুলে কাজ করে তাই না, দেখেন এই একটা শেপ নিলাম আমি, ডিলিটটা কিভাবে করলাম? এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে এখানে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ও ওকে ম্যাম। ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, আমরা যে শুধু পেন টুলে কাজ করছি না, পেন টুল ছাড়াও যে কাজ করবে সেটা দেখি। এই অ্যাঙ্কর পয়েন্ট টুল অনেক কাজের, দেখেন এখানে শুধু একটা ক্লিক করছি, এটা হয়ে গেছে না, পাতা বলেন বা ফুলের পাপড়ি বলেন, যেটাই বলেন হয়ে গেছে। কিন্তু কিন্তু এটাই যদি আমরা পেন টুল দিয়ে আঁকতাম তাহলে অনেক কষ্ট করে আঁকতাম, এক পাশ করে আর এক পাশের জন্য আবার ভাবতাম যে এটা সম্পূর্ণ বাঁকা হচ্ছে না, একদম প্রপারলি সেম টু সেম হচ্ছে না, এই ধরনের সমস্যা হয় না আমাদের। তো এটা সহজে হয়ে গেল না? জি ম্যাম। পেন টুল দিয়ে করলে হয়তো এক পাশ করতাম কিন্তু আরেক পাশের মতো মিলতো না, দুইটা দুরকম হয়ে যেত, এরকম সমস্যা হতো। তো অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারবো। আবার যদি এটা বাঁকানোর দরকার হয়, এখান থেকে ধরে এটা বাঁকাই দিতে পারবো, যতটুকু দরকার প্রয়োজন অনুযায়ী বাঁকাই দিতে পারবো যে কোনো কিছু ডিজাইন করার জন্য। আবার এই পয়েন্টটা পুরোটাই এরকম করে সরাই দিতে পারি, একটা শেপ হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে আমরা এখান থেকে এই যে কয়েকটা টুল আছে, এই কয়েকটা টুল খুবই কাজে লাগে, বিশেষ করে অ্যাঙ্কর পয়েন্ট টুল বারবার কাজে লাগে। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল যে কোনো শেপের জন্য আপনার শেপটা ঠিক করতে, সাপোজ একটু প্রবলেম হয়েছে, ওই জায়গাটা একটু ঠিক করতে হবে, তখন অ্যাঙ্কর পয়েন্ট টুল বারবার কাজে লাগবে আপনার। বুঝতে পেরেছি সবাই এটুকু? জি আপু। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে আর কি আছে, এরপরে আমরা রেক্ট্যাঙ্গেল দেখছি এর আগের দিন, ইলিপসও দেখছি, পলিগনও দেখেছি, তাই না? পলিগনের সাইড আমরা বাড়াতে পারি কমাতে পারি কি দিয়ে, আপ অ্যারো ডাউন অ্যারো। স্টারের ক্ষেত্রেও সেম। আবার যদি আমরা আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ না করি তাহলে শুধু একটা ক্লিক করব, ড্র্যাগ না করে একটা ক্লিক করছি, একটা ক্লিক করলে এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো পয়েন্টস কয়টা হবে, 7টা দিয়েছি, 7টা এসছে। কিন্তু যখন আমি এখান থেকে ড্র্যাগ করব, টুল নেওয়া আছে, ড্র্যাগ করা শুরু করলাম, এখান থেকে আমি এখন অ্যারো প্রেস করছি, আপ অ্যারো প্রেস করছি। আমরা অনেক সময় ডিসকাউন্টের জন্য এই ধরনের ব্যাচ খুঁজতাম, তাই না? অনেক। জি আপু। জি এখন ম্যাম। এটা বানাতে পারবেন এইভাবে সহজে, আপ অ্যারো প্রেস করলেই হয়ে যাবে। শুধু যত আপ অ্যারো প্রেস করবেন তত বাড়বে। আর এটা হচ্ছে ডাউন অ্যারো, আমি কিন্তু ছেড়ে দেই না, লেফট বাটন চেপে ধরে রাখছি। আপু আমাদের কিবোর্ডে আপ অ্যারো ডাউন অ্যারো কোথায়, আমি তো খুঁজে পাই নাই। ওই যে গেম কিবোর্ডে অ্যারো খেলার সময় নাই, গাড়ি চালান, জি না। ওই যে, গাড়ি চালানোর জন্য যেটা ইউজ কন্ট্রোলের করেন আর পাশে কি। ও জি 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 আপনার স্পেস বারের ডান দিকে অল্টার কন্ট্রোল, তার পাশে আছে না অ্যারো? জি 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 আচ্ছা আচ্ছা, 4টা। হ্যাঁ, ওই 4টার কথাই বলছি, এই 4টা খুব কাজে লাগবে ডিজাইনের ক্ষেত্রে, বারবার কাজে লাগবে। আচ্ছা আপু। গেম খেলেন মনে রাখেন। তাহলে রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার সবগুলোই তো বুঝেছি, তাই না? লাইন সেগমেন্ট ইউজ করছি আমরা, লাইন আমরা যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে থিন লাইনের প্রয়োজন হয় তাহলে লাইন সেগমেন্ট ইউজ করি। আর একটা কি কাজে ব্যবহার করি, যখন আমরা শেপ বিল্ডার দিয়ে কাটি, তাই না? কাটার সময়। জি শেপ ম্যাম। বিল্ডার দিয়ে কাটার সময় লাইন সেগমেন্ট ব্যবহার করি। লাইন সেগমেন্ট ওই কারণেই ব্যবহার করব। আর একটা আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, যেরকমটা ফটোশপে আমরা দেখছি আগের মতোই সেভাবে আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি, এটাকে আরো রাউন্ডেড করা যাবে এইভাবে। ঠিক আছে, আবার যদি বর্গাকৃতি নেই, বর্গাকৃতি নিয়ে রাউন্ড করলে পুরোপুরি একটা বৃত্ত হয়ে যাবে। শিফট অল্টার প্রেস করলাম,
এই যে বর্গাকৃতি নিলাম, নেওয়ার পরে এটা যদি পুরোটা রাউন্ড করি, হয়ে গেছে ইলিপস। জি ম্যাম। এটা কিন্তু ইলিপস হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা আরো অনেক কিছুই তৈরি করতে পারবেন এখান থেকে শেপ দিয়ে। শুধু নিজের ক্রিয়েটিভ মাইন্ডটাকে জাগাতে হবে, কি তৈরি করবেন সেটা বুঝতে হবে। আর এখানে আরেকটা টুল আছে, ফ্লেয়ার টুল। এটা নর্মালি ইউজ করলে আপনি বুঝতে পারবেন না যে কি কাজে ব্যবহার করছেন। এটা আমরা একটু ভালোভাবে দেখি। এখানে এই যে দেয়া আছে ডায়ামিটার 100 পিটি, এখানে যদি কমায় দেওয়া যায় তাহলে আমরা একটু কমায় দিই, 50 দিলাম। ছোট হয়ে গেছে না? এখন ছোট হয়ে গেছে তো, তাই না? ছোট করে দিলাম। সেন্টারের ডায়ামিটারটা কত হবে? অপাসিটি আছে 50%, অপাসিটি যদি আরেকটু কমায় দেই আরো কমে যাচ্ছে, যদি আরো কমাই তাহলে আরো কমবে, যদি বাড়াই তাহলে আস্তে আস্তে আরো বাড়বে। এরপরে আছে অপাসিটির পরে কি আছে? ব্রাইটনেস, কতটুকু ব্রাইট হবে, যে লাইটটা আসবে। এখন এটা দেখে সাদা পেজের উপর বোঝা যাচ্ছে না, যখন কালার দিব তখন বুঝতে পারবেন। এরপর দেখেন এখানে আছে হালো, এটার 20% আছে, আর একটু বাড়ায় কমাই দিতে পারি আমরা, আর একটু কমাই দেই, এরকম থাকলো। ফিজিনেস কেমন হবে, কালার যেটা আসবে লাইটের ইফেক্টটা সেটা কেমন হবে, ফিজিনেস কতটুকু এই যে ছড়ানো হবে কিনা রেজ গুলো। এখানে আছে রে, এই যে এই লম্বা লম্বা দেখতে পাচ্ছেন না, এগুলোকে বলে রে। কতগুলো থাকবে? 15টা দেওয়া আছে, এখানে 15টাই আছে। আমরা যদি আরো বেশি চাই কম চাই এখান থেকে কমায় বাড়ায় দিতে পারি। বাড়ছে কমছে পার্থক্য বোঝা যায়? তারপরে এই যে এখানে আছে লংগেস্ট, 300% আছে, কমাই দিলাম, কমে গেছে, বাড়াই দিচ্ছি, বেড়ে যাচ্ছে। তারপরে এই যে ফিজিনেস, এখান থেকে ফিজিনেস কমাই দিচ্ছি, বাড়াই দিচ্ছি, কেমন হবে? আর এই যে এটা আছে রিংস, এই যে এগুলো হচ্ছে রিংস, ঠিক আছে? এই রিংস যদি আমি এখান থেকে টিক চিহ্নটা উঠাই দিই, রিংস চলে যাবে। রে যদি উঠাই দেই, রে চলে যাবে। পার্থক্য কি বুঝতে পারছি? আর এই যে এখানে আছে Yes, পাঁচ, ma'am. 300 পিটি দেওয়া আছে, 5 যদি কমায় দেন কম হবে, বেশি দিলে বেশি হবে। নাম্বার আছে 10, 10টা আছে, এখান থেকে যদি কমাই দেই 5টা দিই, 5টা দিয়ে প্রিভিউ আবার অন অফ করি, দেখেন কমে গেছে। এখানে কতটুকু লার্জ হবে? 50% আছে, আরো কমাই দিলে আরো কম হবে। এবার এই যে ডিরেকশন, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আলোটা কোন দিকে পড়বে, রিফ্লেকশনটা কোন দিকে দেখা যাবে, এটা দিলাম। হ্যাঁ, এরপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা আবার এখানে দিব। আচ্ছা, আপনারা ততক্ষণ এটা দেখতে থাকেন, 1 মিনিটে আসছি আমি। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? জি ম্যাম। আচ্ছা, আমার বাসায় একটু প্রবলেম হয়েছিল তো এই জন্য 1 মিনিট সময় নিলাম। দেখেন, এরপরে আমরা এখান থেকে একটা পিছনে কালার দিয়ে দিব, যাতে করে আমরা বুঝতে পারি যে এটার ইফেক্ট আসলে কেমন আসতেছে। একটু ডার্ক কালার দিলে বোঝা যাবে। প্রথমে এই যে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাতে দেয়া আছে স্ট্রোক, তো স্ট্রোকটা অফ করে দিই। ফিল কালার দিব আমরা, কোন একটা ফিল কালার দিই, ডার্ক টাইপের। আচ্ছা, এটা দিলাম। এখন এটা তো উপরে আছে, লাইটের ইফেক্টটা তো আমার নিচে চলে গেছে। কি করব? রাইট ক্লিক, সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, মানে এটাকে ব্যাকে পাঠিয়ে দিচ্ছি। ব্যাকে গেছে, এই যে এখন বোঝা যাচ্ছে? জি ম্যাম। এখন কিন্তু বোঝা যাচ্ছে। এখন যদি আমি এটার কালার আরো চেঞ্জ করি, লাইট, বোঝা যায় এবার? এখন আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জি ম্যাম। এবার আর ভালো বোঝা যাচ্ছে। এক একটা কালারে কিন্তু এক এক রকম আসতেছে ইফেক্টটা, খেয়াল করেন, কালার অনুযায়ী কিন্তু আলাদা আসছে। এই যে সূর্যের আলো যখন রিং আকারে আসে, আমরা যখন এইভাবে হাত দিই চোখের উপরে, এইভাবে হাত দিয়ে এভাবে তাকিয়ে দেখি, তখন রিংস দেখি না? এই দেখেন রিংস এর মতো করেই আসছে এগুলো। লাইটের ইফেক্ট আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। এটার খুব বেশি কাজে আপনাদের লাগবে না, খুব কমই লাগবে, এটা ব্যবহার করতে পারেন। তারপরে এটা শেখা থাকলো আর কি।
ওকে, তাহলে এটুকু কি বুঝেছি সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এবার আসি স্ট্রোক গুলো দেখাই আপনাদেরকে। একটা নিচ্ছি রেক্ট্যাঙ্গেল, এটার ফিল কালারটা অফ করে দিব, স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি, স্ট্রোকটা একটু বাড়াই তাহলে বোঝা যাবে ভালো। আর একটা নিব পাথ, নর্মাল একটা পাথ নিব। দুইটা নিলাম কেন? যাতে পার্থক্য বুঝতে পারি যে যদি পাথটা বদ্ধও হয় বা যদি দুইটা ওপেনও থাকে। দেখেন এটা কিন্তু বদ্ধ, চারদিক থেকে আটকানো, তাই না? পাথ এটা কিন্তু ওপেন, তাহলে দুইটাতেই সেম হয় কিনা এটা বোঝানোর জন্য কিন্তু দুই রকম নিলাম। এবার আসবো আমরা কিসে? স্ট্রোকে। স্ট্রোকের অপশন গুলো আমাদের প্রয়োজন, তাই না? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ইউনিফর্ম, এটা সিলেক্ট করে ইউনিফর্মে এসে এই যে দেখেন একটা একটা করে চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। জি ম্যাম। এটাতে দেখালে আরো পরিষ্কার বুঝবেন। এটা সিলেক্ট করলাম, ইউনিফর্ম থেকে পার্থক্য বোঝা যায়। আগে আমরা কি করতাম, একটা স্ট্রোক ব্যবহার করতাম বা ড্যাশ লাইন ইউজ করতাম, এতগুলো কিন্তু ছিল না ওখানে। ম্যাম কি বলেন? এখানে কি ম্যাম কোনো অ্যাড করা যায় ম্যাম ইন্টারনেট থেকে নিয়ে ম্যাম? হ্যাঁ, অ্যাড করা যাবে, অ্যাড করা যাবে, কিন্তু আপনি ইন্টারনেট থেকে নিয়ে না, এই যে এখান থেকে অ্যাড টু প্রোফাইলস, প্রোফাইলস অ্যাড করতে পারবেন, এখান থেকে ডিলিট করা যাবে, আর এটা হচ্ছে রিসেট করা যাবে। ঠিক আছে, আরো অনেক অপশন আছে, আমরা এক এক করে দেখি। ঠিক আছে, আচ্ছা তো ম্যাম। আবার আমরা ইউনিফর্মে ফেরত চলে আসলাম। এবার আমরা দেখবো অনেক সময় আমরা ড্যাশ লাইন দেখছি না, ড্যাশ লাইন থাকে অনেক সময়, ড্যাশ ড্যাশ থাকে না ডিজাইনে, দেখছি। জি ম্যাম। তাহলে ওইটা কোথা থেকে নিয়ে আসবো? এক হচ্ছে এই যে এখানে স্ট্রোক লেখা আছে এর উপরে ক্লিক করতে পারেন, অথবা উইন্ডোতে চলে যাবেন, উইন্ডোতে গিয়ে এখান থেকে স্ট্রোক নিয়ে আসবেন। স্ট্রোক, এই যে স্ট্রোকের অপশন চলে আসছে, স্ট্রোকটাকে এখানে রেখে দিই, পরে কাজে লাগবে। এই যে স্ট্রোক নিলাম, এখানে সব অপশন দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে শো অপশনস ক্লিক করে দিলাম, চলে আসছে। এখন এই যে দিয়ে দিলাম ড্যাশ লাইন, আমি ড্যাশ লাইন চাচ্ছি, কিন্তু এখানে দেওয়া আছে 12 পিটি, 12 পিটি অনুযায়ী ড্যাশ গুলোকে কেটে দিয়েছে, এক একটার সাইজ 12 পিটি। ঠিক আছে, মানে 12 পিটি করে এটা আছে। গ্যাপ কত, আমি এখানে যদি গ্যাপ বাড়াই বা কমাই তাহলে এই গ্যাপটা বেড়ে যাবে। এখন এখানে আমি দিলাম সাপোজ 20, 20 দিলে কি আসতেছে দেখি, গ্যাপ বাড়ছে না? 20 দিছি, 20 গ্যাপ চলে আসছে কিন্তু। এখন আমি যদি এই যে অংশটা আছে এইগুলো যদি আরো ছোট ছোট চাই, তাহলে এখানে 12 পিটি ছিল, এখান থেকে আমি একটু কমাই দিই, 5। লেখার ভুল ছিল ম্যাম। কি ছিল শুধু, এই জন্য 5 আসছে। এবার ছোট হয়ে গেছে না? জি ম্যাম। এবার সাপোজ এটাকে আমি চাচ্ছি রাউন্ডেড হবে, রাউন্ডেড হতে গেলে অবশ্যই ক্যাপসটাকে রাউন্ডেড করবেন, কর্নারটাকে রাউন্ডেড করবেন, করার পরে এইখানে আমি দিয়েছি এই যে রাউন্ডেড হয়েছে ঠিকই, কিন্তু বৃত্ত হয় নাই, তাই না? 5 পিটিতে একটু বড় বড় আসছে, তো আমরা এখানে কি করতে পারি, এখানে কমাই দিতে পারি। 0 যদি দেই তাহলে একদম শূন্য, প্রপার, একদম প্রপার যে রাউন্ড আছে সেটাই আসবে। আসছে? জি ম্যাম। এখন যদি গ্যাপটা আর একটু বাড়াই দিই, 20 আছে, এখান থেকে বাড়িয়ে আমি দিলাম 30, বেড়ে গেছে দূরত্ব। জি ম্যাম। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ড্যাশ লাইন কিভাবে নিব ডিজাইনে? জি ম্যাম। সবাই কি ক্লিয়ার? ম্যাম বলেন। এখান থেকে যে ওই ইউনিফর্ম করে বিভিন্ন ইয়ে দিচ্ছিলেন আর কি, শেপ দিচ্ছিলেন, হ্যাঁ, সেটাও সেটাও দেয়া কি- যাবে, সেটাও দেয়া যাবে। এই যে এখানে ইউনিফর্ম চেঞ্জ করেন, চেঞ্জ হচ্ছে, জি ম্যাম। চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ড্যাশ লাইন নেওয়ার পরেও এগুলো চেঞ্জ হবে, সমস্যা নেই। এই যে এখানেই আছে, এখান থেকেও চেঞ্জ করা যাবে। আচ্ছা ম্যাম। আচ্ছা, আপু ড্যাশ লাইনটা হচ্ছে, ড্যাশ লাইনটা আপু এমনি বুঝছি করাইছেন, কিন্তু ওই নেয়াটা না ভুলে গেছি, কোথা থেকে গেলেন? স্ট্রোক, এই যে স্ট্রোক লেখা আছে না, স্ট্রোকের উপরে ক্লিক দিবেন অথবা উইন্ডো থেকে স্ট্রোক নিয়ে আসবেন। জি আপু, তারপর ওইটা মানে কমানো বাড়ানো ওখান থেকে করা যাবে। হ্যাঁ, এই যে এখান থেকে কমাবেন। আর যদি এই একই জায়গায় আমি এই যে সাপোজ ভাবতেছি একটা
আছে রাউন্ডেড আর একটা একটু লম্বা নিব, দুইটাই থাকবে পরপর। তাহলে এখানে আরেকটা নিব, এখানে দিলাম 5, আর এখানে একটা গ্যাপ দিয়ে দেই 40। তাহলে দুই রকম আসছে। এবার একটা হচ্ছে 0 দিয়ে করা, একটা হচ্ছে 5 দিয়ে করা। একটার মধ্যে ড্যাশ রাখছি 30, আর একটার মধ্যে ড্যাশ রাখছি 40। এটার মধ্যে দেখেন 30 গ্যাপ, এটার মধ্যে 40, 30 গ্যাপ 40 গ্যাপ। বুঝতে পারছি? এরকম বিভিন্ন রকম তৈরি করা যাবে। যদি আরো চাই যে 2-3 রকমেরও থাকবে তাহলে সেটাও করা সম্ভব। সবাই কি বুঝেছি? জি জি ম্যাম। আপু। জি ম্যাম, ঠিক আছে। এবার আসি টেক্সটে। কার্ড করবেন যখন আপনারা, কার্ডের ডিজাইন করতে দিব, তো কার্ড করতে গেলে আপনাদের লাগবে কি? টেক্সট অবশ্যই লাগবে। তো টেক্সটে আসি। টেক্সটে আসার পরে এই যে এখানে আমি ক্লিক করছি, টেক্সট বক্স আসতেছে। আচ্ছা, আবার নতুন করে নিই, এইগুলো ডিলিট করে দিই। আপু আপু আমার হচ্ছে আরেকটু যে আর কি মানে একটু বুঝি কম, ওই যে পাথ জিনিসটা না আমি একটু কম বুঝি আর কি। কোনটা? পাথ? জি আপু। দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যে অংশটা থাকে সেটাই হচ্ছে পাথ। যেমন আমরা ছোটবেলায় পড়ছি না, দুইটা বিন্দুর মধ্যবর্তী রেখাকে সরল রেখা বলে, পড়েছি না? জি আপু। অনেকটা সেরকম। আচ্ছা, একটু বড় করে নিলাম, ঠিক আছে। এখন টেক্সট আমরা এডিট করতাম, আগে কি করতাম? ক্যারেক্টার প্যানেল নিয়ে আসতাম, আর এইখানে কন্ট্রোল টি দিলে আগে কি করতাম? আমরা ট্রান্সফর্ম করতাম, ফটোশপে ট্রান্সফর্ম করতাম না? আর এখানে কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসে। ম্যাম এই প্রবলেমটা আমার ফটোশপে বারবার হচ্ছে ম্যাম। কোনটা? আমি ইলাস্ট্রেটর ভেবে আমি ম্যাম বারবার কন্ট্রোল টি প্রেস করছি ফটোশপে, কিন্তু আপনার এই ক্যারেক্টার প্যানেলটা আসছে আসছে না। না। জি ম্যাম। যাই হোক, এখান থেকে শো অপশন দিচ্ছি যাতে সবগুলো অপশন দেখা যায়। টেক্সট রিলেটেড যা কিছু এডিটিং সব এখানে করতে পারবো, ঠিক আছে। সব এখানে আছে। এই যে প্যারাগ্রাফ আছে, যদি প্যারাগ্রাফ লিখেন তখন এই যে জাস্টিফাই করা লাগবে, অনেকগুলো লাইন লিখলে এখান থেকে করা যাবে। আর এই যে ক্যারেক্টার প্যানেল, এখান থেকে সব করতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, অনেক ফন্ট আছে, পছন্দ মতো যে কোনো একটা ফন্ট নিয়ে নিতে পারেন। এখান থেকে এটা থিন হবে না বোল্ড হবে এখান থেকে ঠিক করে দিবেন। ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ বাড়াই দিবেন, কমাই দিবেন। বলেন। মার্কেট প্লেসে কাজ করার সময় কি কোনো নির্দিষ্ট ফন্ট আছে যে এই ফন্টে লেখালেখি করলে বেশি ভালো হয়, নাকি আমার ইচ্ছা মতো? একই ফন্টে লিখতে হবে এমন না, এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে কোন ধরনের লোগোতে কোন ধরনের ফন্ট বেশি ইউজ হয়। তবে আপনার জন্য নির্দিষ্ট না যে এই ফন্টই দিতে হবে, এরকম না। কিন্তু কোন ধরনের ফন্ট বেশি ইউজ হয় একটা তো নির্দিষ্ট ফরম্যাট আছে, তাই না? যেমন আমাদের সবারই আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, অ্যাপ্লিকেশন তো একই ফরম্যাটেই লিখি। কোথায় নাম লিখবেন, কোথায় কি লিখবেন, ফরম্যাট এক। কিন্তু কেউ কিন্তু আপনাকে বলে দেয় না যে অ্যাপ্লিকেশনে আপনি এক্স্যাক্টলি এই কথাগুলোই লিখতে হবে, এরকম আছে? নাই কিন্তু। সেরকম আপনি যদি কি বায়ার লিখবেন ফন্ট বলে সেটা দেয় ম্যাম, আমার উপর ডিপেন্ড করছে। আর যদি কেউ বলে দেয় তাহলে তো সেটা বলেই দিছে, এখানে তো আর জিজ্ঞেস করার কিছু নাই, বলেই তো দিছে, তাই না? বায়ার একটা চেয়েছে, কারণ আমি তার কাজই করছি। এখন আপনি আমার কাজ করছেন, আপনাকে যদি আমি বলি যে এটাই করতে হবে তাহলে আপনি ওইটাই করতে বাধ্য, কারণ আপনি আমার কাজ করতেছেন, আমাকেই কাজটা দিবেন, না হলে কি আমি নিব না তো। এগুলো তো এমনিই বোঝা যায়। যাই হোক, দেখেন এখান থেকে ফন্ট বাড়াতে পারবেন, আরো বড় করতে পারবেন ফন্ট সাইজ। আর এখান থেকে বাড়ালে কি হয় দেখেন, এখান থেকে অটো দিয়ে রাখতে পারেন, বা 101 পিটি দেওয়া আছে, এইভাবে এটা বাড়বে। এটা যদি অটো দিয়ে রাখেন তাহলে অটোমেটিক বাড়বে। এই যে 98.4 পিটি আছে। সেট দা লিডিংটা সেট করে, এই যে মাঝামাঝি আসবে কিনা লিডিংটা। আর এখানে অটো দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি একটা, আর একটা হচ্ছে এই যে সেট দা কার্নিং বিটুইন টু ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টারের মধ্যে যে কার্নিংটা থাকে সেটা বাড়ায় কমায় দেখবেন, তাহলে পার্থক্য বুঝতে পারবেন। এটা অটো দেওয়া আছে। এখান থেকে আপনি অপটিক্যাল বা ম্যাট্রিক্স দিতে পারেন, বাট এটা চেঞ্জ করার দরকার নাই আপাতত, এটা এখন আপনাদের কোনো কাজে লাগবে না। আর এটা হচ্ছে ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা আপনাদের লাগবে। অনেক সময় আমরা লিখি, দেখি যে একটা লাইন অনেক বড়, একটা লাইন অনেক ছোট, এই লাইনটা ওটার সাথে ম্যাচ করছে না। ফন্ট সাইজ আমি বাড়াতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে এটা জায়গাটা ফিল আপ হোক, মাঝখানে দূরত্ব বাড়িয়ে ফিল আপ করে দিতে পারি। ফন্ট সাইজ কিন্তু বাড়াইনি, দেখেন ফন্ট সাইজ সেম আছে, বাড়াই দিছি না, জায়গাটা ফিল আপ করতে পারছি না যতটুকু দরকার।
জি ম্যাম। তবে ট্র্যাকিং বাড়াতে পারেন, ma'am. প্রয়োজন অনুযায়ী ট্র্যাকিং বাড়াবেন বা কমাবেন। আর এখান থেকে এই যে ভার্টিক্যালি লেখাটাকে ছোট বা বড় করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার হরিজন্টালি, বুঝতে পেরেছেন? হরিজন্টালি ভার্টিক্যালি এটাকে চেঞ্জ করতে পারবেন, তাতে ফন্ট এবং ফন্ট সাইজের কোনো পরিবর্তন হবে না। আর এটা হচ্ছে লিডিং বেস লাইন, যেটা বেস লাইন সরায় দেয়। অনেক সময় আমরা কি করি যে আমরা হচ্ছে একটা পাথে যখন লিখি, সাপোজ একটা ইলিপসে লিখছি, এবার ইলিপসের ভেতরের দিকে লেখা আছে, আমি চাচ্ছি বাইরের দিকে লেখা হোক, তখন আমরা এখান থেকে এই যে বেস লাইন থেকে সরাই দিব লেখাটাকে। বেস লাইন একটা ছিল, বেস লাইন থেকে লেখাটা সরে আসতেছে, পার্থক্য কি বোঝা যায়? ইয়েস ম্যাম। পাথে ছিল, পাথের একটা নির্দিষ্ট বেস লাইন আছে, সেই বেস লাইন থেকে এটাকে আমরা সরাই দিতে পারি। সেটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, মানে ভেতরের দিকে বা বাইরের দিকে যে কোনো দিকে সরাতে পারবেন। আর এটা হচ্ছে রোটেট করে, দেখেন আস্তে আস্তে রোটেট হচ্ছে, রোটেট করার জন্য জায়গা বেশি নিচ্ছে, প্রত্যেকটা লেটার রোটেট হচ্ছে, হচ্ছে না? রোটেট হয়ে গেছে। এখন আপনি ট্র্যাকিং কমায় দেন, আবার এটা কাছাকাছি চলে আসবে। পার্থক্য বুঝতে পারছি সবাই? জি ম্যাম। এবার আসি একটা খুবই ইম্পর্টেন্ট কথায়, আর প্যারাগ্রাফে পরে আসবো, যখন আমরা ডিজাইন করব প্যারাগ্রাফে আবার দেখাবো, সমস্যা নেই। এখন আসি ইম্পর্টেন্ট একটা কথায়, যে এটা যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে ফন্ট সাইজ কি কম বেশি হয়ে যায়। ফন্ট সাইজ কম বেশি হয়ে যায়। এই যে এখন ক্যারেক্টার নিয়ে আসি, দেখেন এই যে পয়েন্ট 428.04, এটা কোনো ফন্ট সাইজ হলো? পয়েন্ট আসতেছে। তার মানে এইভাবে ড্র্যাগ করা যাবে না, এইভাবে ড্র্যাগ না করে এভাবে এখান থেকে বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? ফন্ট সাইজ অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক থাকে না, তো সেই কারণে আমরা এইভাবে হুঠাৎ ড্র্যাগ করব না। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন আপনি ক্লায়েন্টকে কোনো ফাইল সাবমিট করেন, তখন এই যে এই ফন্টটা, এই টেক্সটটা লেখা আছে, আমি যদি এই অবস্থায় দিয়ে দেই, তাহলে ওনার কাছে যদি এই ফন্টটা না থাকে, তাহলে কিন্তু এই ফাইলটাতে প্রবলেম হতে পারে। সেজন্য আমরা কি করব, এটাকে ভেক্টর করে দিব। আর ভেক্টর কিভাবে করব, এই লেখাটাকে সিলেক্ট করে হয় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব একটা অপশন, নয় কি করব, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব। এখন এটা আর ফন্টে নাই, এখন এটা শেপ হয়ে গেছে, এখন আমি চাইলেও আর ফন্ট পরিবর্তন করতে পারবো না। জি ম্যাম। বুঝতে পেরেছেন? আমি জি। আর ফন্ট পরিবর্তন করতে পারবো না, কারণ এখন এখানে যা আছে প্রত্যেকটা এক একটা শেপ, এটা আর কোনো ফন্ট না। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে কিভাবে পারছি। কিভাবে বুঝবো? আমি যখন কোনো ফন্ট কাটতে চাই, আমি কিন্তু কোনো ফন্টের লেখা কাটতে পারি না, কিন্তু এখন আমি এটাকে কাটতে পারবো। এখানে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, একটা ফিল কালার দেওয়ার পরে সিলেকশনে আসি, পুরাটা সিলেক্ট করে নিলাম, শেপ বিল্ডার নিলাম, দেখেন আলাদা আলাদা করে কাটা যাচ্ছে, জি ম্যাম। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আলাদা করে কাটতে পারছি। কেন পারছি? কারণ এটা এখন ভেক্টর হয়ে গেছে, প্রত্যেকটা শেপ, এখানে কোনো ফন্ট আর নাই। কিন্তু যদি কোনো ফন্ট নিয়ে ট্রাই করেন, দেখবেন কাটতে পারছেন না। আপু ওটা কোথা থেকে গেল, অবজেক্ট থেকে কোথায় যেন গেলেন আপু? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন অথবা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। ম্যাম বুঝতে পেরেছেন? ফিল্টার ইউজ করেও তো ম্যাম উপর নিচে কালার দিতে পারি। কোথায় আম, কোথায় কালার উপর দিবেন? তখন ওই যে টেক্সটের উপর নিচে, সেটা বলছি ম্যাম। টেক্সটের উপরে নিচে কালার দেওয়ার জন্য? হ্যাঁ, তো সেটা শেপ বিল্ডার ইউজ করে কাটার পরে তো দিবেন। এখন হ্যাঁ ম্যাম, সেটাই বলছিলাম। কাটা তো হয়ে গেছে, এরপর তো দিব, আলাদা করে ফেলছি না এখন। মানে কোন কালারের কথা বলছেন? গ্রেডিয়েন্ট? না গ্রেডিয়েন্ট না, এই টেক্সটের মধ্যে এই যে কাটলাম না, দুইটা শেপ হয়ে গেল, তো আমরা যদি দুইটা পার্ট আলাদা আলাদা কালার দিই, সেটা ও আচ্ছা আচ্ছা। মানে এই যে আলাদা আলাদা পার্ট হয়ে গেল, এখন আমি সিলেকশন নিচ্ছি, এখান থেকে আনগ্রুপ করতে হবে অবশ্যই আগে। আনগ্রুপ করার পরে এই যে এই পার্টটাকে সিলেক্ট করলাম, এটাকে আলাদা কালার দিই, এখান থেকে দিই, জি ম্যাম, আমি এটাই বলছি। এই একটা কালার দিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেকশন করে আবার এটাকে একটা কালার দিলাম। অনেক ডিজাইন এরকম থাকে, থাকে না, জি যে দুইটা কালার দেয়া আছে। সেই জন্য বললাম আর কি। আবার একসাথেও সিলেক্ট করে নিতে পারি, যে এতক্ষণ ধরে কালার দিব একসাথে সিলেক্ট করি, একটা সিলেক্ট করছি, শিফট প্রেস করে এই আরেকটা, এটা একসাথে সিলেক্ট করে নিলাম, কালার দিয়ে দিছি, হয়ে গেছে না? জি ম্যাম। তাহলে আর কোনো সমস্যা আছে যতটুকু দেখাইছি এতে? না আপু। না ম্যাম। না।
আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি করব, বাসায় যে কাজগুলো করবেন সেই কাজগুলোর একটু উদাহরণ হিসেবে দেখাই দিই যে কি করতে হবে। যদিও আপনারা এটা পারবেন, গতদিন আমি আর্টবোর্ডের কথা বলছিলাম, আজকে আবার একটু বলে দিচ্ছি যে যখন আমরা বিজনেস কার্ডের কাজ করব তখন মাপটা কি করতে হবে, ইঞ্চিতে 3.5, আর এখানে কত কত 2, ল্যান্ডস্কেপে নিবেন। আর এখানে আর্টবোর্ড দুইটা, কারণ একটা হবে ফ্রন্ট একটা হবে ব্যাক, ডাবল পার্টের করব, ডাবল সাইডেড ক্রিয়েট করবেন। এখন যেহেতু প্রিন্টে দিবেন না, যদি আপনি ব্লিড নাও নেন সমস্যা নাই, ঠিক আছে, বাট যদি ব্লিড নিয়ে করতে চান করতে পারেন। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন, রুলার নিয়ে এসে কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা জানি আর্টবোর্ডের বাইরে কাজ করা যায়, ফটোশপের মতো না যে ফটোশপের আর্টবোর্ডের মানে ক্যানভাসের বাইরে যেটা চলে গেছে সেটা অটোমেটিক চলে যাবে, এখানে কিন্তু অটোমেটিক যাবে না। সেটা কি করবেন, লাইন নিবেন, আর্টবোর্ডের সোজাসুজি করে লাইন নিয়ে শেপ বিল্ডার দিয়ে কেটে দিবেন, ঠিক আছে, এক্সট্রা যদি থেকে যায় বাইরে। জি ম্যাম। আর সেভ করার সময় যখন দুইটা আর্টবোর্ড থাকবে, সেভ করার সময় দুইটা আর্টবোর্ড থাকলে যখন জেপিজি করবেন তখন একটা একটা আর্টবোর্ড সিলেক্ট করবেন। যেমন এখন কোনটা সিলেক্টেড, এই যে 1 নাম্বার এখানে দেয়া আছে, এখন কোনটা সিলেক্টেড, 2 নাম্বার। বুঝতে পারছি সবাই? তখন আমরা জেপিজি করব, জেপিজি করার সময় ওখানে আর্টবোর্ড ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। কিভাবে আমি দেখাই, আবার দেখাই। ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে এখান থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, এই যে এখানে কিছুই নাই, প্রিভিউয়ে দেখাচ্ছে অলরেডি। জেপিজি করলাম, জেপিজি করার পরে এখানে নাম দেওয়ার দরকার নাই, ম্যাক্সিমাম করা আছে, সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর দেখেন কোথায় সেভ করব সেটা জিজ্ঞেস করছে, ইমেজেস অনলি, আর এই যে ফাইল নেম, এখানে কিন্তু আর্টবোর্ড একটাই সেভ হচ্ছে। দেখেন এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড দেখাচ্ছে না, দুইটা দেখাচ্ছে কি, দেখাচ্ছে না, কিন্তু আমাকে কিন্তু প্রিভিউতে একটাই দেখাচ্ছে, কারণ আমি একটা সিলেক্ট করেছি। বুঝতে পেরেছেন? জি ম্যাম। একটা সিলেক্ট করে করেছি, এই জন্য এটা এসেছে। যদি আমি আর্টবোর্ড ওইটা সিলেক্ট করি, ওইটা সিলেক্ট করে এই যে আর্টবোর্ড অপটিমাইজড, এখান থেকে হ্যাঁ অপটিমাইজডই থাকবে, এটা এমনই থাকবে, অরিজিনালটাও যা অপটিমাইজটাও তাই, এরকমই আছে। আর যদি অন্যটা সিলেক্ট করতে হয় তাহলে আবার অন্যটা সিলেক্ট করে দেন চেঞ্জ করে নিব, ঠিক আছে। আর যখন এআই সেভ করবেন তখন কিন্তু আর্টবোর্ড ক্লিক করার দরকার নাই, কারণ আমরা আর্টবোর্ডের বাইরেও অনেক কিছু রাখি অনেক সময়। এআই ফাইল যখন সেভ করবেন, এআই ফাইলটা নরমালি এআই সেভ করে রেখে দেবেন, ঠিক আছে। সবাই কি বুঝেছি? জি ম্যাম। তাহলে সামনে